আজকে গল্পের সুর বেঁধেছি এক অন্য রকম দৃষ্টিভঙ্গিতে, যে এই দৃষ্টিভঙ্গি আমাদের সবার চেনা জানা। এই গল্প যখন বলতে শুরু করব তখন সবারই মনে হবে, তাই তো, এ তো আমার জীবনে ঘটে যাওয়া এক কাহিনী। সমুদ্র, নদী, পাহাড় এগুলো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর সেই ভালো লাগার গল্পগুলো যখন বারবার শোনা হয় তখন কিন্তু তা আরও জীবন্ত হয়ে ওঠে। তাই সেই জীবন্ত এক গল্প নিয়ে আজকে হাজির হয়েছি আমি, সুমন, আপনাদের সঙ্গে। চলুন তাহলে গল্পটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। এক একটা করে বলে দে ভাই, কোনটা কি কি দামের আছে। এটা হচ্ছে 400 টাকা পিস। কি কি মাছ ওটা? ভোলা মাছ। ভোলা মাছ 150 টাকা পিস। আচ্ছা, 400 টাকা পিস। ওটা কি মাছ? এটা ভোলা মাছ। ভোলা মাছ। চিংড়ি হচ্ছে 10 পিস 200। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দীঘা সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও। সকালে আমরা মাছের যে ভিডিও সেটি করেছি, মনে হয়েছে আমার যে এটা সবচেয়ে বড় মার্কেট, মাছের ন্যাশনাল মার্কেট মনে হয়েছে দীঘায়। সেটি আমরা কভার করতে পেরেছি, যতটা সম্ভব কভার করেছি। সুন্দরবনের ভিডিও বানাই, হঠাৎ এই রকম একটা ভিডিও বানাচ্ছি। এর মূল কারণ হচ্ছে একটু ভোল বদল, স্বাদ বদল, তার সঙ্গে মাঝে মাঝে জঙ্গল সাফারি তো করবই, বিভিন্ন ধরনের জঙ্গল সাফারি। কিন্তু যেহেতু বর্ষার সময়, তাই সমস্ত জঙ্গল সাফারি এখন বন্ধ আছে, সুন্দরবন আর উত্তরবঙ্গের কিছু জায়গা বাদে। সেজন্য স্বাদ বদল করতে একটু দীঘা। এখানে একটা কথা বলা দরকার, এখন বাজে প্রায় ঘড়িতে 10টা 45 মতো হচ্ছে। সি বিচ ধরে আমরা উদয়পুরের দিকে হেঁটে যাব। দাদা, উদয়পুর তো? হ্যাঁ, আমরা উদয়পুরে যাব। দাদা বলে দিল উদয়পুর যাব। আমাদের আজকে জার্নিতে আছি আমি আর মাধাইদা, আমরা উদয়পুরে যাব। এর আগে বলে রাখি, আমরা যে ডায়মন্ডের ইলিশের ভিডিও করেছি তার মূল ছিলেন মাধাইদা। তিনিই বলেছিলেন যে ডায়মন্ডের ইলিশ ভিডিও করতে, কারণ দীঘা আসবো তার আগে ওটা কভার করতে। ওটা কভার করেছি, দীঘা মাছ বাজার কভার করলাম, এবার যাচ্ছে উদয়পুরের দিকে। গল্পের শুরুটা আরও ভালো হওয়া উচিত ছিল, গল্পের শুরু আরও মন কেমনের গল্পের সঙ্গে মিলে যাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। আমি যখন দীঘা সি বিচের দিকে এসে পৌঁছেছি তখন দেখছি সারি সারি ডাবের দোকান, সবাই এসে ডাবে জলের সঙ্গে পরিচয় করছে যেন নতুনভাবে। আসলে বাঙালির চেনা পরিচিত গল্পগুলোই বাঙালি বড্ড ভালোবাসে সেই গল্পগুলো গায়ে মাখতে। তাই ডাবের দোকানে ভিড় হয়, তাই চেনা শুনো খাবারের দোকানগুলোতে ভিড় হয়, 5 টাকার আইসক্রিম খেতে তাই বাঙালি বড্ড ভালোবাসে। যেটা আমার মনে হয়েছে আর সেটাই বলছি। ছোটবেলার সাথে বারবার একাত্ম হয়ে যেতে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। তাই আমি এসে দেখলাম দীঘায় তার একই পুনরাবৃত্তি। 10 টাকার সোনপাপড়ি, রং বেরঙের সোনপাপড়িতেও কিন্তু ভিড় জমিয়েছে অনেকেই তাদের সেই শৈশবে ফিরে যেতে। এর সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব একসঙ্গে এসে দীঘার ওই সি বিচ যা হাতছানি দিচ্ছে, সেখানে দুদণ্ড সময় কাটিয়ে মনের আলসেমিতে আরেকটু শান দিয়ে মানুষ কিন্তু গল্প করতে বড্ড ভালোবাসে এই দীঘার সি বিচে। এই গল্প শুরুটা ঠিক কোথার থেকে হবে আমি কিন্তু বুঝতে পারিনি, তাই মাঝখান থেকেই গল্প শুরু করছি। গল্প যেমন হওয়ার মাঝখানের গল্প তেমনই হচ্ছে। বাঁশির সুরের সঙ্গে যখন দাঁড়িয়ে আছি তখন দেখছি সমুদ্র ঢেউ ভাঙছে তার আপন খেয়ালে, আপন নিয়মে, আর অজস্র মানুষ সেখানে গিয়ে তাদের গা এলিয়ে দিচ্ছে সেই ঢেউয়ের মধ্যে। এই ঢেউ, এই যে আনন্দ, এগুলো মানুষ উপভোগ করতেই তো এই দীঘার সি বিচে আসে। যাই হোক, আমি আমার উদ্দেশ্য ছিল উদয়পুর সি বিচ, তাই আমি ডান দিক ধরে হাঁটা লাগালাম উদয়পুর সি বিচের দিকে। জীবনের প্রথমবার দীঘা, আর তার সাথে পায়ে হেঁটে দীঘার উদয়পুর সি বিচ, সঙ্গী আমার প্রিয় মাধাইদা আছে এখন দীঘার সমুদ্র সৈকতে। এখানে অসম্ভব মজা পাচ্ছি আমি এসে। চারিদিকে একটা হই হই
রব আছে আর ফুর্তি যেটাকে বলা হয়, দারুণ মজা। সবাই সেটাই করছে, সবাই উপভোগ করছে, আর আমি টুকরো টুকরো ফুটেজে সেগুলো ক্যামেরা বন্ধ করছি, আমিও কিন্তু বেশ উপভোগ করছি। সেই সঙ্গে আমার এই জার্নি কেমন লাগছে সেটি আপনারাও জানাবেন। আমরা কিন্তু এখন যাচ্ছি উদয়পুর, জায়গাটা হচ্ছে যেখানে যাবো তার ডান দিকটাতেই উড়িষ্যার বাংলার বর্ডার কিন্তু এটা। আচ্ছা ওখানে দেখবে একদিকে তুমি উড়িষ্যা পুলিশ আর এদিকে বেঙ্গল পুলিশ। আচ্ছা, একদম উড়িষ্যার বর্ডার না? ওখান থেকেই উড়িষ্যা মানে শুরু আর কি। আচ্ছা, ওখানে যে তোমার যে মন্দিরটা আছে, ওই মন্দিরটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ে। আচ্ছা, তার মানে এটা তো বর্ডার একদম না? ওখানে কিন্তু দূরে ম্যানগ্রোভ এরিয়া দেখছি, তাই না? হ্যাঁ, কিছু ম্যানগ্রোভ এরিয়া আছে, ওখানে যাওয়া যায় না তো? কিছু ম্যানগ্রোভ আছে, ঝাউবন আছে, ঝাউবন তো রয়েছে। আচ্ছা, যে কোনো জায়গা ঘোরার ক্ষেত্রে মাধাইদা যথেষ্ট এক্সপেরিয়েন্স লোক, তার সঙ্গে আসলে কিছু সুবিধা হয় বই কি, কারণ তার অনেক জায়গা ঘোরা ইতিমধ্যেই। সেই সঙ্গে আমার সুবিধা হয়, কারণ আমি যখনই ভিডিও করতে আসি তার ঘোরা জায়গাগুলো আরও সহজে পৌঁছানো যায়। এখন উদয়পুর যাওয়ার পথে বাঁ সাইডে পড়ছে দীঘার সমুদ্র সৈকত, আর ডান সাইডে কিছু সারি সারি দোকান আর হোটেলের যে দিকগুলো সেটি পড়ছে। সামনে যাব, দেখাই সামনে আর একটু। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, ওয়েদারটা কিন্তু কোনো কথা হবে না। ওয়েদার আছে। হ্যাঁ, ওই দেখো আগে ড্রেনেজ আছে, যত নোংরা জলটা সমুদ্রে এনে ফেলে দিচ্ছে এই সামনে থেকে না? বড় সমস্যা। হ্যাঁ, মানে ড্রেনেজের উপযুক্ত ব্যবস্থা যে সমুদ্রে ঢেলে দিল জল, কাটিং করা ওখানে। তাছাড়া কিছু করারও নেই না, এই যত নোংরা জল যাচ্ছে যেন গন্ধটা সেখানটাতে কিছু করার নেই। উদয়পুর সমুদ্র সৈকত বিখ্যাত তার নির্জনতা ও প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য। এটি পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র 3 কিমি দূরে উড়িষ্যার সীমান্তবর্তী ও বিশুদ্ধ একটি সৈকত বলতে পারি আমরা। শান্ত সমুদ্র ও বাতাসে দোলানো গাছগুলি যেন একটি মায়াবী ছবি রচনা করে। এই ঝাউবন আর এদিকে এই ফিশিং যে বোটগুলি সেগুলোই দেখছি। ওয়েদারটা এখন বেশ মেঘলা ওয়েদার আছে, গরমের আর্দ্রতা আছে, কিন্তু যেহেতু সাগর পাড় হাওয়াটা পাচ্ছি। এই নৌকাগুলোর মডেল না সুন্দরবনের নৌকার মতো না, দেখুন এগুলো সুন্দরবনের নৌকার মডেল নয়, যেহেতু তারা ঢেউ কাটিয়ে যায় তাই জন্য একটুখানি চাঁদোয়াটা বেশি, বুঝলে মাদাইদা? আমরা যখন সুন্দরবনের নৌকায় যাই, হ্যাঁ, সুন্দরবনের নৌকাগুলোর একটা বিশেষত্ব কী বলো তো, সেখানে না নৌকাগুলো অনেকটা ফ্ল্যাট, আর এখানে যে নৌকা দেখছি সেই নৌকাগুলো অনেকটা চাঁদোয়া বেশি। হ্যাঁ, এটা মানে আরও অর্ধচন্দ্রাকৃতি বেশি, কারণ ঢেউ কারণ নদীতে তো সেই অর্থে ঢেউটা থাকে না, না সে খুব সামান্যই, সেই কারণে এটা সে কারণেই। শান্ত সমুদ্র ও বাতাসে দোলানো গাছগুলি যেন একটি মায়াবী ছবি রচনা করে। আকাশ আজকে মেঘলা হলেও বর্ষার গন্ধে যেন ভরপুর হয়ে রয়েছে। তার সাথে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন, তার সাথে টুকরো টুকরো মেঘ, এই সবগুলো এক মনোমুগ্ধকর প্রকৃতি কিন্তু উপহার দিচ্ছে। নদীর সাথে লেগে থাকা এক উপকূলীয় এই অপরূপ দৃশ্য একেবারে নীরব, অভিমানী, আর তার সঙ্গে আমাদের এই পথ চলা ঠিক ওই বলছিলাম না, মেঠো আলপথ ধরে এক উদাসী বাউলের হেঁটে চলার সংলাপ। আর সেই সংলাপ বলছি, যখনই আমরা উদয়পুর সি বিচের কাছাকাছি চলে এসেছি তখনই দুজন বালক কিন্তু আমাদের অভ্যর্থনা জানাতে চলে আসে। আমরা আরও দূরে যেতে পারতাম, আরও একটুখানি জানাশুনো করে নিয়ে সেখানে কিন্তু বসতে পারতাম, কিন্তু যে দুজন বালকের সঙ্গে দেখা হলো, বালক বলবো না, একজন বালক আর একজন আমাদের থেকেও একটু বয়স্ক লোক। অবশেষে উদয়পুরে আসলাম। উদয়পুর সি বিচে এসে যখন দাঁড়িয়েছি তখন বাতাসে আর্দ্রতাও বেশ, আনন্দ পাচ্ছি খুবই, দারুণ মজা হচ্ছে। সামনেটা দেখুন, ভিউ পয়েন্টটাও অসাধারণ।
মানুষ শান্তির খোঁজেই তো আসে, আর এইরকম পয়েন্টটা আসলে বোঝা যায় না মানুষের মনে এখনও শান্তি আছে, এখনও আনন্দ জেগে আছে। সেই রকম একটা ভিউ পয়েন্টে আজকে এখন দাঁড়িয়ে আছি। চারিদিকে অসম্ভব মজা। দেখুন এবার সামনেটা একটু দেখাই। এই এখন জোয়ার নয়, এখন ভাটা। আর এই ভাটার সময় সি বিচে যখন হাঁটছি বেশ ভালো লাগছে। এখানে বঙ্গোপসাগরের এই ঢেউ কিন্তু এখন কম, আর খালি পায়ে হাঁটলে খানিকটা বালি আছে আবার কাদাও আছে, সেটা আমি লক্ষ্য করছিলাম। আমরা বসবো এখানে, বসে দেখি যদি কিছু খাওয়া যায়, টিফিন খাওয়ার ইচ্ছা আছে সেটাও খাবো। আর তার সাথে সেটা হচ্ছে সাগরের ঢেউ গুনবো। চারিদিকে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলার সাথে ডিজে চালিয়ে গান হচ্ছে, আবার কিছু জায়গায় ফিশিং হচ্ছে, ফিশিং দেখছে। মাথাইদা ফিশিং হচ্ছে, যাবে নাকি? ফিশিং ফিশিং দেখে আসবে একবার। চলো যাই, আসছি আমরা। কেমন মজা পাচ্ছ বলো? অসাধারণ লাগছে, ভালো লাগছে না? একদম। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। ওইদিকে একদম জলের দিক করে টেবিলটা ওইখানে সাজাও। একটু ভিড়ের মাঝখানে রাখো, ফাঁকায় ফাঁকায় ভালো লাগবে না। না না, এখানেই থাক, ফাঁকাই থাক, এইখানটা করো, ফাঁকাই থাক না, এই এইখানটা করো। উদয়পুর সি বিচে এসে পৌঁছেছি। আতিথেয়তা বেশ মুগ্ধ করে, কারণ জীবিকা যেখানে আতিথেয়তায়, সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না আতিথেয়তা কোনো কার্পণ্য হবে বলে। আমাদেরও তা হয়নি। আমরা যখন এসে পৌঁছেছি, সুন্দরবনের সেই মেঠো হাওয়া, মেঠো নোনা হাওয়ার গন্ধ পাচ্ছি, স্বাদ পাচ্ছি। এখানেও এসে দেখি সেই জেলে ভাইয়েরা একসঙ্গে তারা যে জাল টেনে এনেছে, আনার পরে যে মাছ হয়নি, তাদের মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। মনে পড়ে যাচ্ছে সেই সুন্দরবনের মানুষগুলোর কথা, যেখানে আমরা বারবার ঘুরি। এখানেও তেমন কিন্তু মাছ হয়নি। মাছহীন এই জাল আর মাছহীন জেলেদের মুখ কিন্তু দেখতে আমার খুব একটা ভালো লাগে না। কারণ আমি জানি তাদের মনের অবস্থা তখন কেমন হয়। এখানেও তার কোনো বিকল্প বা অন্যতা হয়নি। যাই হোক, দেখছি চারিদিকে, আর তাদের মুখের অবয়বগুলো আমার চোখে ধরা দিচ্ছে। যখন অন্যদিকে তাকাচ্ছি, তখন সম্পূর্ণ আবার আলাদা দৃশ্য। যারা আনন্দ করতে এসছে, যারা একটু মনের শান্তির খোঁজে এসছে, তাদের কাছে কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপারটি। বঙ্গোপসাগরের ঢেউ আস্তে আস্তে আসছে। এখন নদী চরে দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে যে জিনিসটা বুঝতে পারছি সেটি হচ্ছে মজা হচ্ছে খুব। আমি একটু দূরের দিকে একটা চেয়ার, একটা টেবিল নিয়ে বসেছি, সেটি দেখছিলাম। ও একটু হাঁটতে যাবে, মাথাইদা বলছে একটু হেঁটে আসি, তারপরে কথা হবে। কি হয়েছে? একটা ছাতার তলায় বসে আছি, চেয়ার টেবিলে। খিদে পাচ্ছিল তো, ভাই বলল যে কিছু মাছ আনবে, কি কাঁকড়া আনবে, যা হয় আনবে। প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খাবো এখন। এখানে এইভাবে কোনো দিন খাওয়া দাওয়া করিনি তো বটেই, সেই সঙ্গে ভিডিওও করিনি, তাই ভিডিও অসংলগ্ন হতে পারে, অসংলগ্ন লাগতে পারে, সেটা একটু মানিয়ে গুছিয়ে নেবে। এক একটা করে বলে দে ভাই, কোনটা কী দামের আছে। কি কি মাছ ওটা? ভোলা মাছ 150 টাকা পিস। আচ্ছা, ওটা কি মাছ? ভোলা মাছ। এটাকে অ্যাকচুয়ালি পায়রা মাছ বলে না? এটা আচ্ছা, আমাদের আনকমন কি মাছ আছে কিছু নেই যেগুলো সচরাচর পাই না, সেগুলো দাও। না অক্টোপাস খাবো না। কাঁকড়া হবে, চিংড়ি হবে, ছাটিং, আমুদি পাওয়া যায়। লম্বা লম্বা সে পিঠে মাছগুলো কোথায়? আর এই মাছটা কত? এটা এই মাছটা হ্যাঁ কমপ্লেট 200 টাকা পিস। কমপ্লেট কি 200 টাকা পিস নাকি? কি বলো? সাইডিংটা দেখি। 150। সাইডিংটা দেখি একটু। এটা কত নেবে? এটা কত? 350। এইটাই কত কি নেবে বলো ঠিকঠাক করে, তাহলে একটাই নিচে গল্প। হ্যাঁ
এটা কত নেই বলো, ঠিক করে বলো, একদম বলো নিয়ে নিচ্ছি। এটা কি করবো বলো? এই হ্যাঁ? আমি বলি ওরা কম বলেছে। না না, কম কোথায় বলেছি, আরে ঠিকঠাক নাও সকাল ঘুরে টুরে এলাম। নাও। ও ঠিক আছে 10 টাকা কম দেবে। কি? না না না, কত বলছো? এটা 250 নিও। 250 হ্যাঁ 250 হয়ে যাবে, না এত বড় মাছ আগো। হ্যাঁ আমি আরে তোমাকে অনেকক্ষণ 200 থাকবো বলেছি, আমরা, নাও না। আর তারপর আমার কিছু লাগলে তো নেবো, চিংড়ি ফিংড়ি ওটা একবার বানাও না ভালো করে। 250 না নেবে না না 300 করে দেখো তো লাস্ট দিয়ে না 300 300 বানাও না, বেশি বলে দিচ্ছি। না 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 আরে আমরা সকালে, একটা বড় মাছ একটা আরে সকালে মোহনা পোনা চারদিক ঘুরে ঘুরে তেল বেড়াচ্ছি আমরা, মশলা জানি। গ্যাস আমাদের সব আছে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক। 50 টাকা কমিয়ে দিলাম। এটা 300 দিবে ঠিক আছে, তোমার কথা থাক, আমার কথা থাকো, 280 নেবে যাও। আর আবার অর্ডার দেবো আমরা আবার তো খাবো, উঠছে। যাও, যাও। ও নিয়ে তোমার ভাবতে হবে না, তোমাকে যে আমরা লস করিয়ে চলে যাবো না। ঠিক আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বানাবি, বালি ফালি নেবে না আবার। দাদা বন্ধ করো। না না, ভাজা হবে ভাজা। কি হয়, কিভাবে হয় রেসিপিটা? মশলা দিয়ে গ্রেভি হয়। মশলা দিয়ে গ্রেভি হয় আর ভাজা হয়, তো একটু গ্রেভি করে দাও। মশলা দিয়ে ফ্রাই করো। মশলা ফ্রাই করে দিবি না করে, হ্যাঁ, হ্যাঁ। ফ্রাই করে দাও, পেঁয়াজ দিয়ে ভালো করে। হ্যাঁ পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে, কোনো কিছু দেবো না। মানে মশলা দিয়ে মশলা হ্যাঁ, আর পাশে একটুখানি ওই কাসুন্দির সস দেবে। বস বস দিয়ে দিও। 300-350 বলছিল, আমরা বললাম একটু কমিয়ে নাও। অবশেষে সেই মাছটা আমরা 280 বা 300 অ্যাপ্রক্স এর মধ্যে নিলাম। এখানে বসে খাওয়া দাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। মাছ আসুক তারপর আবার দেখাবো, ততক্ষণ বসতে লাগি। এখন যখন সেখানে বসে আছি, এই 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 ছায়া আছে ভালো, সেই ছায়ার মধ্যে বসে যখন কথা বলছি, পায়ের কাছে ঢেউ এসে লাগছে, তার সঙ্গে হাওয়াটা আরও বাড়ছে, জল বাড়ছে, এটা ভালো। অসম্ভব ভালো আনন্দ উপভোগ করছি। যেটা বা সুন্দরবনের আনন্দটা একরকম থাকে, সেখানে অ্যাডভেঞ্চারাল আনন্দ থাকে, এখানের আনন্দটা কিন্তু আরেকটু আলাদা, আরেকটু ভালো লাগছে। দেখাচ্ছি ওই সাইডটায়। মাছ ভাজা, আসলে কি মাছ বলো তো এটা? সাইডিন মাছ ভাজা। সাইডিন মাছটা অসম্ভব সুন্দর লাগছে খেতে। খুব মজা হচ্ছে সাইডিং মাছটা খেতে। সাইডিং নয়, সাইডিং, স্লাইডিং 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 কি জানি না মাছটা কি বলছে অ্যাকচুয়াল। আপনারা কমেন্টে জানাবেন তো সঠিক। এক এক জায়গায় এক এক রকম ভাবে ডাকা হয় তো মাছের নাম। কারণ দীঘার এখানে যখন এসেছিলাম আজকে সকালে মাছের বাজারটা কভার করতে, সেখানে কিন্তু একই মাছ নানা রকমভাবে ডাকা হচ্ছে। মাছটা দেখাবো বা কমেন্ট করে জানিয়ে দেবেন কী মাছ, কিন্তু মাছটা ভাজা ফ্রাই খেতে অসম্ভব সুন্দর লাগে। পায়ের পাতা ডুবে গেছে জলে, সেই সঙ্গে আরও জোয়ার আসছে, এক একটা ঢেউ আসছে, সেটা দেখাচ্ছে আপনাদের। এই কুতরা দিয়ে দাঁড়া, এখন গরম জল, এখন দেরি আছে। এখানে সারা সপ্তাহ এমন আনন্দ হয় না? সারা সপ্তাহ। কম হয় কখন আর বেশি হয় কখন? ওকেশনে দুর্গা পূজা হলে আরও বেশি হয়। হ্যাঁ, দুর্গা পুজোয়, তারপরে হোলির সময় আরও বেশি হয়। তার এমনি 12 মাস এরকম ছোটোখাটো চলতেই থাকে। আয় উপার্জনের উপায় এখানে এরকম। এখানে মাছ ধরে জেলেরা কোন দিকে থাকে? জেলেরা তো সকালে আসলে সকালে পাবে, তারা সকালে মাছ ধরে। কোন দিকটায় তাদের বাড়ি? গাড়ি হচ্ছে সামনে, গাড়ি এখানে আর সকালে আসলে তাদের পাবে। আর নাহলে আর যখন ঝড় হয়, দেখা যাচ্ছে যে আগাম সতর্কবার্তা দেয় যে এখানে ঝড় হচ্ছে, ওখানে ঝড় হচ্ছে, তখন তোমরা কিভাবে থাকো? তখন এখানে একটা হচ্ছে বড় বাড়ি আছে, সেইখানে হচ্ছে সরকার থেকে এসে নিয়ে যায়। ওখানেই থাকা হয়। হ্যাঁ, যাদের হচ্ছে এই সমুদ্রের পাশে বাড়ি তাদেরকে নিয়ে যায়, যাদের ভিতরের দিকে বাড়ি তারা ঠিক থাকে। আচ্ছা, বেশি হয় সামনে যাদের বাড়িগুলো আছে তাদেরকে নিয়ে যায়। আর 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 যখন ওই ঝড় হয় কিংবা সতর্কবার্তা দেয়, যখন তুফান ওঠে, তখন এরকমভাবে মেলা বসে না? না না না, তখন পুরো বন্ধ থাকে। পুরো বন্ধ থাকে। এখান থেকে টহল চলে না?
তখন জল পুরো পুরো উপরে মারে। উপরে উঠে যায়। তখন সমুদ্রে কাউকে আসতে দেওয়া হয় না, এমনি মানুষকে। তোমাদের এখান থেকে ভালোই মোটামুটি রোজগার হয়, চলে যায় না? ঠিক আছে, কথা বলছিলাম একজন ভাইয়ের সাথে যিনি আমাকে এখানে বসতে দিয়েছিলেন। নিশ্চয়ই চার্জ নিয়েছিলেন, কিন্তু তিনি বললেন যে এখানে আমার থেকে বয়সে ছোট অনেক। সে বলছিল যে এখানে অনেকটাই ট্যুরিস্টদের উপরেই নির্ভর করে জীবন জীবিকা চলে, যেটা স্বাভাবিকভাবে সুন্দরবনে হয়ে থাকে মাছের উপর, এখানে ট্যুরিস্টদের উপরে পার্থক্য কিছুই নেই। গল্প তো প্রায় শেষের পথে। গল্পের যিনি নায়ক প্রকৃতি, তিনিও জানান দিচ্ছেন এবার উঠতে হবে, এবার আমাদের ফিরে যাবার পালা। তার সাথে কেমন লাগছে এই গল্প আর কেমনভাবে ব্যক্ত করব জানি না, দেখি আরেকটু এগিয়ে। পর্যটনের এক মুহূর্ত, ঘূর্ণিময়তা, আনন্দ, স্বাধীনতা, এই সবই যেন এবার অম্লান হওয়ার কথা। কিন্তু সেই বিশ্বাসঘাতক নির্জনতা যেন সময়কে খালি থামিয়ে দিয়েছে, আর আমাদের অনুভবগুলোকে সে নিজেই শুষে নিয়েছে। প্রকৃতির এমন অনুভব, সমুদ্রের এমন তরঙ্গ বারবার যেন ফিরে আসে, আর নিজেকে যেন নির্ঝঞ্ঝাটে এমন উজ্জ্বলভাবে সময় কাটাতে সাহায্য করে। স্মৃতি বড় বেদনার, আর সেই বেদনা এই বালুর কণার সাথে মিশে যে গল্পটি আজ তৈরি করলো, তা কিন্তু অনেক দিন মনে থাকবে। নীরবতা অবশেষে আবেগে ভর দিয়েই তো চলে, আর সেই আবেগের ভিতরে তৈরি হয় নতুন রং, আবার এক নতুন গল্পের সূচনা হয়। আজকে তবে এইটুকু থাক। পরবর্তী গল্প অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঢঙে আমরা না হয় লিখব।